আজকে আমরা শুরু করব ক্লাস 11 এর স্থিতিস্থাপকতা চ্যাপ্টারের তৃতীয় দিনের ভিডিও আজকে আমরা করছি। তো আশা করি তোমরা আগের দুটো ভিডিও ভালো করে সবাই বুঝে নিয়েছো এবং করে নিয়েছো। আজকে এটা থিওরি পোর্শনের লাস্ট ভিডিও। আজকে আমরা থিওরি পোর্শনে যে যে অংশগুলো বাকি আছে সেগুলো সবই কমপ্লিট করিয়ে দেবো। তো করে দেওয়ার পর আমরা একটা ভিডিও করব, ঠিক করেছি গাণিতিক সমস্যার উপর বিভিন্ন বই থেকে, ছায়া প্রকাশনী, শান্ত পাবলিকেশন, মহাদেব দাস খান এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো তোমরা ভালো করে প্রথম ভিডিও দুটো নিশ্চয়ই দেখেছো। যদি না দেখে থাকো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আগের দুটো ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। কারণ পার্ট 1 পার্ট 2 ভিডিও দেখার পরেই পার্ট 3 ভিডিওটা বোঝা যাবে, কারণ এটাই কন্টিনিউয়েশন। তো যাই হোক, তোমরা ভালো করে দেখতে থাকো এবং যারা যারা আমার চ্যানেল ফলো করছো তারা সকলেই জানাবে ভিডিওগুলো কেমন লাগছে। জানালে নিশ্চয়ই ভালো লাগবে আমার, এবং ভালো করে বুঝে নিতে থাকো, কারণ ফিজিক্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং যে বিষয়গুলো পড়াচ্ছি সবই আমাদের মাধ্যমিকের পর একটা হিউজ সিলেবাসের সামনে আমরা চলে এসেছি। তো আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। এর আগে আমি মেকানিক্স কমপ্লিট করে দিয়েছি তোমাদের, এছাড়াও করিয়েছি মহাকর্ষ। তো আমাদের জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার বা পদার্থের সাধারণ ধর্মের এটা প্রথম অধ্যায়, স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। তো আজকে আমাদের প্রথম আলোচনার যেটা বিষয় সেটা হচ্ছে তারের, এটা খুব গুরুত্বপূর্ণ, আয়তন বিকৃতি ও অনুদৈর্ঘ্য বিকৃতির সম্পর্ক স্থাপন। এটা এই কোশ্চেনটা, এই টপিকটা বিভিন্ন বছরে বহুবার এসছে বোর্ড এক্সামের পরীক্ষা এবং জয়েন্ট এন্ট্রান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এই সম্পর্কটা এমসিকিউ করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তো সম্পর্কটা খুব ভালো করে বুঝবে তোমরা। দেখি, এবং এখান থেকে একটা প্রশ্ন দেয়, দেখাও যে প্রশ্ন একটা আসে, দেখাও যে তারের আয়তন বিকৃতি শূন্য হলে সিগমা মানে পয়সন অনুপাত হবে 1:2। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা, বহুবার এসছে পরীক্ষায়। মানে আয়তন বিকৃতির মান শূন্য হলে পয়সন অনুপাতের মান হবে হাফ। তোমরা দেখি, একটা তার আছে, মানে সরু তার, তার একটা দৈর্ঘ্য থাকবে এল, স্মল এল লিখি, আর তারের একটা ব্যাসার্ধ থাকবে আর। দৈর্ঘ্য হল এল এবং ব্যাসার্ধ আর। সেটা ক্লিয়ারই আসছে। তো দেখো, এই তারের, তাহলে একটা তারের ক্ষেত্রে দৈর্ঘ্যটা এল, এই ব্যাসার্ধ মানে এই যে ক্রস সেকশন এরিয়া পাই আর স্কয়ার, তাহলে এর আয়তন হবে, দৈর্ঘ্য ধরেছি এল, অর্থাৎ তারের আয়তন ভি সমান পাই আর স্কয়ার এল, কারণ তারটা কারণ হচ্ছে চৌঙের মতন, বেলুন আকৃতি। তাহলে আয়তন হলো ভি সমান পাই আর স্কয়ার এল। তাহলে আয়তন বিকৃতি বার করতে হবে। আয়তন বিকৃতি, এটাকে আমরা বল প্রয়োগ করেছি, তাহলে আয়তন বিকৃতি সমান হবে ডিভি বাই ভি, আর অনুদৈর্ঘ্য বিকৃতি হবে ডিএল বাই এল। এটাকে অনেক সময় আলফা দিয়ে প্রকাশ করা হয়। এদের সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে
ভি সমান এটা, তাহলে ডিভি কত, পাইটা কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করছি, ডি অফ আর স্কয়ার ইন্টু এল। এই জায়গাটা ভালো করে বুঝবো। তার মানে এটাকে যদি ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে লিখতে হবে পাই, এটা ইউভি মেথড, মানে একবার চেন রুল অনুসারে এটার ডেরিভেটিভ এটা স্থির প্লাস এটার ডেরিভেটিভ এটা স্থির, ব্র্যাকেট দিলাম। তাহলে আর স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2r dr, এলটা কনস্ট্যান্ট এল থাকলো, প্লাস এল যখন স্থির আর স্কয়ার হলো 2r dr, আর স্কয়ারটা কনস্ট্যান্ট থাকলে আর স্কয়ার এল এর ডেরিভেটিভ dl। এখানটা বুঝে নি কিভাবে, দেখো ডিডি আর আর স্কয়ার করলে আসে 2r, তাহলে ডি অফ আর স্কয়ার তার মানে 2r dr, রাইট? বোঝা গেছে? ddr ইকুয়ালস টু কত, ddr অফ আর স্কয়ার মানে কত 2r, আর স্কয়ারের ডেরিভেটিভ 2r, তাহলে ডি অফ আর স্কয়ার যদি কোনাকুনি গুণ করি আসছে 2r dr, এটা বলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আমি শর্টে এটা নিয়মটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। সিমিলারলি ddl of l equals to 1, l এর ডেরিভেটিভ l এর সাপেক্ষে 1, তাহলে d of l equals to dl। তাহলে r স্কয়ারের ডেরিভেটিভ যখন বলছি d of r স্কয়ার করছি তাহলে হচ্ছে 2r dr, l করে থাকলো, প্লাস দ্বিতীয় ক্ষেত্রে r স্কয়ারটা স্থির, আগে l স্থির ছিল, r স্কয়ারটা হলো r স্কয়ার, l এর ডেরিভেটিভ হলো dl। তাহলে dv পেলাম। সুতরাং আয়তন বিকৃতি dv বাই v ইকুয়ালস টু, dv কে v দিয়ে ভাগ করব তাহলে দেখো পাইটা কেটে যাবে, তাহলে হলো পাই, লিখে দাও 2r dr l প্লাস r স্কয়ার dl বাই পাই r স্কয়ার l। তাহলে ভাগ করে দিলে 2 dr বাই r প্লাস dl বাই l, বিচ্ছেদ করে ভাগ করে দিলে dv না বেরোলে dv বাই v। আয়তন বিকৃতি সমান হলো 2 ইনটু ব্যাসার্ধর বিকৃতি প্লাস দৈর্ঘ্যের বিকৃতি। তো এখান থেকে আমরা এই অবধি করলাম। আমরা এই ছবিটা মুছে দিচ্ছি, এখানটা হিসাব করবো। এখানটা এই লাইনের পর যদি লিখি অতএব বা dv বাই v টা তাহলে চলে এলো, যদি dl বাই l টা কমন নিই 1 প্লাস dr বাই r বাই dl প্লাস বাই l। আরটা আমি বিভিন্ন রকম ভাবে লিখি, তো ওটা নিয়ে ভাবার কোনো অবকাশ নেই, দুটো আরই এক। ওকে, তো এবার তাহলে এটাকে কি লিখতে পারি? এখন সিগমা জানি কি, মাইনাস ডি ডায়ামিটার। দেখো ব্যাসার্ধের পরিবর্তন বাই প্রকৃত ব্যাসার্ধ যা, ব্যাসার্ধের পরিবর্তন বাই প্রকৃত ব্যাসার্ধ যা, ব্যাসের পরিবর্তন বাই প্রকৃত ব্যাস তাই হবে, কারণ ওপর নিচেটা 2 দিয়ে গুণ করলেই চলে আসছে। তাহলে ডি ডায়ামিটার বাই ডি বাই ডি এল বাই এল, এটাকে লিখতে পারি মাইনাস ডি আর বাই আর বাই ডি এল বাই এল। তার মানে ডি আর বাই আর বাই ডি এল বাই এল কে আমরা লিখবো মাইনাস সিগমা, তাহলে 2 আছে, 2 ছিল, 2টা আমি কমন নিই, তাহলে হচ্ছে এটা হলো কত, ডি এল বাই এল 1 মাইনাস 2 সিগমা। এটাই আমাদের সম্পর্ক। সুতরাং আমরা ক্যালকুলেশনটা তোমরা ঠিক করে নেবে, বুঝে নেবে ভালো করে। সুতরাং dv বাই v মানে আয়তন বিকৃতি সমান পেলাম dl বাই l কে বলেছিলাম আলফা ইনটু 1 মাইনাস 2 সিগমা। তাহলে আয়তন বিকৃতি সমান অনুদৈর্ঘ্য বিকৃতি ইনটু 1 মাইনাস 2 ইনটু পয়সনস রেশিও। খুব ইম্পর্টেন্ট রিলেশন, পরীক্ষায় খুব আসে, এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। তো এটা ফার্স্ট পার্ট স্থাপন হয়ে গেল। তাহলে আয়তন বিকৃতি সমান অনুদৈর্ঘ্য বিকৃতি ইনটু 1 মাইনাস 2 সিগমা। অনেক সময় ই দিয়েও লেখে, তো যেটা দেবে সেটা বুঝে নিয়ে লিখতে হবে। তো এবার যদি সেকেন্ড পার্টে আমরা বলেছি, দেখা যাচ্ছে যদি আয়তন বিকৃতি শূন্য হয়,
আয়তন বিকৃতি শূন্য, অতএব ডিভি বাই ভিটা শূন্য। ডিভি বাই ভি হলো আয়তন বিকৃতি, তাহলে এটা যদি শূন্য হয় তাহলে এই ব্র্যাকেটটুকুনি জায়গাটা 0 হবে। অতএব আলফা ইন্টু 1 মাইনাস 2 সিগমা ইকুয়ালস টু 0 বা 1 মাইনাস 2 সিগমা ইকুয়ালস টু 0, দ্যাট ইজ সিগমা ইকুয়ালস টু হাফ। খুব ইম্পর্টেন্ট এই প্রমাণটাও। প্রমাণ করতে গেলে কিন্তু পুরোটা করতে হবে, 3 নম্বরের প্রশ্ন হিসাবে আসে আমাদের এখানে। 5 নম্বরের একটা টোটাল প্রশ্ন আসে, পার্টের মধ্যে দিতেই পারে, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আয়তন বিকৃতি শূন্য হলে পয়সন অনুপাতের মান হবে সিগমা। এটা প্রশ্নটা আমরা করলাম, এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা করে ফেলেছি। এরপরে চলে যাব, একটু মুছে নেব বোর্ডটা। এরপর যেটা পড়ব, বস্তুর বিকৃতির জন্য কৃতকার্য এবং স্থিতিস্থাপক স্থিতি শক্তি, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটাও খুব ইম্পর্টেন্ট। তো প্রথম আমরা দেখব স্প্রিং এর ক্ষেত্রে। স্প্রিং এর ক্ষেত্রে আমরা দেখব, একটা পেন নিয়ে নিই। স্প্রিং এর দৈর্ঘ্য পরিবর্তনে কৃতকার্য। স্প্রিং এর দৈর্ঘ্য পরিবর্তনে কৃতকার্য। স্প্রিং এর জানি নির্দিষ্ট অবস্থায় থাকে, আমরা ছবিটা একটু এঁকে ফেলি এখানে। স্প্রিং এর হলো, এটা হলো একটা ইকুইলিব্রিয়াম, অপ্রসারিত অবস্থা। এটা x ইকুয়াল টু 0, স্প্রিং কনস্ট্যান্ট k, বল ধ্রুবক, একক পরিমাণ পরিবর্তনের জন্য যতটা বল প্রয়োগ করতে হয় প্রসারণের ক্ষেত্রে। স্প্রিংটাকে একটা বল প্রয়োগ করছি, এফটাও 0, স্প্রিংটাকে টানছি তো তার ইলংগেশন হয়েছে, এখানে এক বল প্রয়োগ করা হলো, তাহলে এটা হচ্ছে x ইকুয়াল টু x। তাহলে x পরিমাণ প্রসারিত অবস্থা। দুটোই দেখে। তো প্রসারিত অবস্থায় কতটা প্রসারণ হচ্ছে x পরিমাণ। তো দেখো x পরিমাণ প্রসারণ করা হলে স্প্রিংটাকে টানলে, স্প্রিং এর যেহেতু স্থিতিস্থাপকতা ধর্ম আছে, তাহলে স্প্রিংটা প্রযুক্ত বলের বিপরীতে এদিকে একটা প্রত্যানয়ক বল বা পীড়ন সৃষ্টি করবে, সেটা F। এবং F এর মানটা কত হয়? F সমান হচ্ছে kx। kx পরিমাণ বল, সে বিপরীতমুখী বল প্রয়োগ করছে, F সমান kx। তাহলে কৃতকার্য কত? বলের বিরুদ্ধে কার্য পজিটিভ ওয়ার্ক। তাহলে কৃতকার্য প্রসারণে কৃতকার্য, যতটা কার্য করব সেটা স্প্রিং এর সঞ্চিত শক্তি। স্প্রিং এর প্রসারণের কৃতকার্যটাই হলো স্প্রিং এর স্থিতিশক্তি। আমরা যে কার্যটা করছি সেটা স্প্রিং এর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হচ্ছে। W সমান, দেখো দুটো ভাবে ভাবতে পারি, সহজটাই বলি, গড় বল গুণ সরণ।
যখন এখানে বল প্রয়োগ ছিল না সেখানে কত বল কাজ করছে 0, x পরিমাণ প্রসারণের জন্য কত বল প্রয়োগ করা হয়েছে F, তাহলে গড় বলটা কত 0 + F বাই 2 ইনটু কতটা সরণ হয়েছে স্প্রিং এর x, তাহলে হাফ Fx বা হাফ F হলো k, F হলো kx, তাহলে স্প্রিং এর x পরিমাণ প্রসারণের জন্য কৃতকার্য হাফ k x², সেটাই হচ্ছে স্প্রিং এর সঞ্চিত স্থিতিশক্তি। কৃতকার্যটাই হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি বা কতটা এনার্জি স্টোর হয়ে আছে সেটাই হলো তার স্থিতিশক্তি। তাহলে স্প্রিং এর এনার্জি পোটেনশিয়াল এনার্জি হলো হাফ k x²। ইম্পর্টেন্ট প্রমাণ, এটা আমরা ইন্টিগ্রেট দিয়ে করতে পারতাম 0 to x f dx, ইন্টিগ্রেশন দিয়ে করলে 0 to x f dx, dx পরিমাণ সরণের জন্য কার্য f dx, তাহলে x পরিমাণ সরণের জন্য কার্য হবে ইন্টিগ্রেশন 0 to x f dx, তাহলে কত ইন্টিগ্রেট করলে কত, দিস ইজ kx dx 0 to x, তাহলে k কত, k টা বাইরে হলো, x হলো x²/2, ওকে, তাহলে এটা হাফ k x²। তাহলে স্প্রিং এর প্রসারণের জন্য কৃতকার্য হচ্ছে x পরিমাণ প্রসারণ করতে গেলে কৃতকার্য হাফ k x²। সবসময় এটা স্প্রিং এর স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে, কারণ এটা বলের বিরুদ্ধে কাজ। যদি সংকোচন করি এইদিকে যদি ঠেলতাম তাহলে স্প্রিং কিন্তু ওদিকে যেতে চেষ্টা করতো। সবসময় একটা ফোর্স কাজ করে যেটাকে বলা হচ্ছে আমাদের রেস্টোরিং ফোর্স বা পীড়ন সৃষ্টি হচ্ছে স্প্রিং এর প্রাথমিক অবস্থায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে, তাই এটা এই রকম চলে আসছে, উভয় ক্ষেত্রে শক্তি সঞ্চিত হবে। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখব তারের অনুদৈর্ঘ্য বিকৃতির কৃতকার্য 2 নম্বর। এটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট জায়গা আমরা তোমাদের কাছে নিয়ে আসছি, ভালো করে বুঝে নেবে। তারের অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য কৃতকার্য, এটা আমাদের এবার পড়ে ফেলতে হবে। একটু আমরা পেনে কালি ধরে নেব। তারের অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য কৃতকার্য এবার আমরা দেখব। একটা তার আছে, এদিকটাকে আমরা ফিক্স করে দিয়েছি, তো তারের দৈর্ঘ্য L, যাই হোক তারের দৈর্ঘ্য L, তো এখানে কোনো বল প্রয়োগ হচ্ছে না, এটাকে আমরা বল প্রয়োগ করে কিছুটা প্রসারিত করেছি, তাহলে এখানে F0, এখানে যখন প্রসারিত হয়েছে তখন Fটা হলো F, প্রসারিত হয়েছে স্মল l, তারের ধরে নিচ্ছি তারের প্রকৃত দৈর্ঘ্য L, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম A, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম A, তাহলে আয়তন হবে AL। অনুদৈর্ঘ্য বিকৃতি কত, অনুদৈর্ঘ্য বিকৃতি স্মল l বাই ক্যাপিটাল L, সূত্র অনুসারে প্রসারণ হয়েছে স্মল l বাই প্রকৃত দৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য পীড়ন কত, বল বাই ক্ষেত্রফল, বল প্রয়োগ করছি আর ক্ষেত্রফল এ ধরেছি, তাহলে এইগুলো আমরা জানি। তাহলে প্রসারণে কৃতকার্য, অতএব কৃতকার্য সমান
এখানেও গড় বল ইন্টু সরণ বা প্রসারণ, সরণই লিখি। তাহলে এখানেও দেখো শুরুতে কোনো বল প্রয়োগ করছি না, 0, আর শুরুতে কোনো বল প্রয়োগ হচ্ছে না, তার মানে F কিন্তু প্রপোর্শনাল টু L। আমরা যদি L যদি বলি, F এদিকে দিই, বল যত বাড়বে তত প্রসারণ বাড়বে। শুরুতে 0, তারপরে আস্তে আস্তে ইনক্রিজ করছে, এটা ভার বিস্তৃতি লেখচিত্র বলা হয়। তাহলে গড় বলটা কত, 0 + F/2 ইন্টু প্রসারণ L, তাহলে হাফ FL। তাহলে কৃতকার্য কত হলো, তাহলে প্রসারণে কৃতকার্যের রাশিমালা চলে এলো হাফ ইন্টু F ইন্টু L। কৃতকার্য হলো হাফ FL। ওকে, তাহলে ধরে নিলাম কি প্রকৃত দৈর্ঘ্য L, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে তারের যে এই যে তারটার এই নিচে যে এরিয়াটা আছে, জিনিসটা এরকম দেখতে, এখানে আমরা F টা প্রয়োগ করছি, তাহলে এই যে এরিয়াটা সেটা হচ্ছে A, এটা হলো F। তাহলে পীড়নটা এদিকে হবে, আমরা আগের দিন বলেছিলাম অভিলম্ব পীড়ন। তো আয়তন হলো AL, আয়তনটা কাজে লাগবে। আচ্ছা, অনুদৈর্ঘ্য বিকৃতি কত, L/L, অনুদৈর্ঘ্য পীড়ন F/A। গড় বল এই যে কৃতকার্য, এটাই কিন্তু তারের ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তার এই পরিমাণ শক্তি সঞ্চিত হচ্ছে, আমরা যে পরিমাণ কার্য করলাম সেই কৃতকার্যের জন্য। লেখাটা পুরো আসছে স্ক্রিন, গুড। তাহলে এবার আমাদের যেটা দরকার, এখান থেকে একটা পার্ট কোশ্চেনটা খুব আসে। সুতরাং তারের প্রসারণে প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি, যাকে বলা হয় শক্তি ঘনত্ব, rho E, rho for density, E for energy, rho potential energy বা rho energy। তাহলে কত হবে, একক আয়তনে শক্তি, তাহলে মোট শক্তি কত, হাফ FL। তাহলে V আয়তনে শক্তি সঞ্চিত হয়েছে হাফ FL, তাহলে একক আয়তনে হবে হাফ FL বাই V। আচ্ছা, এই রিলেশনটাকে আমরা ইন্টিগ্রেশন দিয়ে কি করে করব সেটা একটু দেখিয়ে দিই। ধরলাম DL পরিমাণ প্রসারণ হলো, DL পরিমাণ প্রসারণের কার্য হচ্ছে DW, এটা ইন্টিগ্রেশনের সাহায্যে DL পরিমাণ প্রসারণে কার্য DW সমান F ইন্টু DL হলো। DL পরিমাণ প্রসারণের জন্য কার্য হলো F ইন্টু DL। তাহলে আমাদের F ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে, দেখো আমাদের এই যে তার ধরেছিলাম এখানে F টা 0 ছিল আর প্রসারণ হচ্ছে L, তাহলে F এর মানটা এখানে F চলে এসেছে। তাহলে F টা কিন্তু কনস্ট্যান্ট, F টা এখানে কনস্ট্যান্ট নয়। তো F টা যদি কনস্ট্যান্ট নয় তাহলে লিখলাম F = KL, KL, তাহলে লিখব KL DL লাইক স্প্রিং, তাহলে 0 to তাহলে হাফ KL স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি KL মানে FL, তাহলে হাফ FL। যেহেতু F প্রপোর্শনাল টু L, তাহলে F টাকে লিখছি KL,
কারণ যত এফ বাড়বে তত স্মল এলটা বাড়বে, বুঝতেই পারছি। বেশি বল প্রয়োগ করলে প্রসারণটা বেশি হবে, তাই কে এল, তাই এফ হলো কে এল, তাই এফ এর জায়গায় কে এল বসালাম, 0 থেকে এল ইন্টিগ্রেট করলাম, এটা হলো হাফ কে এল স্কোয়ার। তাহলে কে এলটাকে নিয়ে নিলাম, এফ বসিয়ে দিলাম, তাহলে এক্ষেত্রে 1 টার্ম চলে এলো বা পোটেনশিয়াল এনার্জি চলে এলো হাফ এফ এল। এইভাবে আমরা দেখাতে পারি। তো যাই হোক, আমাদের যেটা বিষয়, দুটোই একই সূত্র এলো। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি যে রাশিমালা আমরা পেলাম, তাহলে হাফ এফ এল, এফ এল ভি মানে হচ্ছে এল, তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ এফ বাই এ, শক্তি ঘনত্ব চলে এলো হাফ এফ বাই এ ইন্টু এল বাই এল। এবার হাফ এফ বাই এ ছিল হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন, তাহলে হাফ ইন্টু পীড়ন, আর স্মল এল বাই ক্যাপিটাল এল ছিল বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি ইন্টু বিকৃতি। তাহলে তারে প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তির মান চলে এলো হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তারের শক্তি ঘনত্ব খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে জায়গাটা বুঝতে হবে, ভালো করে লিখে নেবে। সুতরাং আমরা পেলাম যেটা তাহলে কৃতকার্য পেলাম হাফ এফ এল, যেটাই হলো তার স্থিতিশক্তি। আর কি পেয়ে গেলাম, তারের একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি, যেটাকে নাম দিলাম আমরা বা শক্তি ঘনত্ব সমান, কত এলো হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তো দেখো হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটা আমাদের প্রধান সূত্র আমরা পেলাম তারের প্রসারণে শক্তি ঘনত্ব। এটা খুব বক্স করে দিই, এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। এটাকে আমরা কি কি আকারে লিখতে পারি, রো ইকুয়ালস টু হাফ ইন্টু, এবার ইয়ং গুণাঙ্ক মানে জানি পীড়ন বাই বিকৃতি। তাহলে এটাকে যদি আমরা বিকৃতিকে রিপ্লেস করি, বিকৃতি সমান তাহলে কত, তাহলে বিকৃতি আসছে পীড়ন বাই ইয়ং গুণাঙ্ক, তাহলে ওটা বসিয়ে দিলে তাহলে হাফ ইন্টু পীড়ন বাই ইয়ং গুণাঙ্ক। তাহলে এটা আছে দেখো পীড়ন স্কোয়ার বাই 2 ইন্টু ইয়ং গুণাঙ্ক। এটা হতে পারে একটা সূত্র। আবার রো ই সমান, যদি আমরা এখানে পীড়নটাকে রিপ্লেস করি ওয়াই ইন্টু বিকৃতি, তাহলে হাফ ইন্টু ওয়াই ইন্টু বিকৃতি, আবার ইন্টু একটা পীড়নের জায়গাটা রিপ্লেস করলাম ইয়ং গুণাঙ্ক ইন্টু বিকৃতি দিয়ে, তাহলে বিকৃতি আগে একটা আছে, কিন্তু বিকৃতি মানে এটা বিকৃতি স্কোয়ার হয়ে যাবে। তাহলে স্থিতিস্থাপক স্থিতিশক্তির একটা সূত্র পেলাম পীড়ন স্কোয়ার বাই 2 ইন্টু ওয়াই, একটা পেলাম হাফ ইন্টু ইয়ং গুণাঙ্ক ইন্টু বিকৃতি স্কোয়ার। ওয়াইটা হচ্ছে ইয়ং মডুলাস বাই ইয়ং গুণাঙ্ক। খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ, তো অনেকগুলো ফর্ম আছে। তো এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তো এখান থেকে আরেকটা খেয়াল রাখবো, তাহলে কৃতকার্য সমান, কৃতকার্যকে আয়তন দিয়ে ভাগ করে আমরা পেয়েছি, কৃতকার্যকে আয়তন দিয়ে ভাগ করে পেয়েছি আমরা শক্তি ঘনত্ব। তাহলে এটি আবার মনে রাখবো, কৃতকার্য সমান শক্তি ঘনত্ব মানে একক আয়তনে সঞ্চিত শক্তি গুণ আয়তন।
ওকে, মানে একক আয়তনে সঞ্চিত শক্তি যেটা এসেছিল মানে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ভলিউম, ইকুয়ালস টু ওয়ার্ক ডান। এটাও আমাদের খেয়াল রাখতে হবে, হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ওয়ার্ক ডান ইন্টু ভলিউম করলে কতটা ওয়ার্ক পাবো সেই ফর্মুলাটা আমরা পেয়ে যাব। তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা ছিল, তো সেটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো একটা অঙ্ক করি এই সংক্রান্ত। তোমরা ঠিক করে লিখে নেবে, আমি এটা মুছে দিচ্ছি। লেখাটা স্পষ্ট আসছে তো, এটাই দেখার আগে দরকার। একটু ইন্টেন্সিটি বাড়িয়ে দিলাম। ওকে, তাহলে আচ্ছা, একটি তারে ওপর টান, একটি বলে তারে একটা তার ছিল, প্রথমে টানটা ছিল, এখানে ওয়েট ছিল একটা, সেটা ছিল হচ্ছে 3 কেজি ওয়েট। সেখান থেকে তারটাকে বেশি পরিমাণ টান প্রয়োগ করা হলো 6 কেজি ওয়েট। ওকে, তারকে প্রথমে একটি তারের প্রাথমিক টান 3 কেজি ওয়েট থেকে বৃদ্ধি করে 6 কেজি ওয়েট করা হয়। কি কি দেওয়া আছে? দৈর্ঘ্য বৃদ্ধি হলো, এই যে দৈর্ঘ্যটা বাড়লো এটা হচ্ছে উইদাউট লোড, এখানে ছিল 3 কেজির জন্য বৃদ্ধিটা হয়েছে এটা, আর এটার জন্য আরো বেড়ে গেছে 0.2 মিলিমিটার মতন বেড়েছে, 0.2 মিলিমিটার বৃদ্ধি পেয়েছে। দৈর্ঘ্য বৃদ্ধি বলে দিয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি 0.2 মিলিমিটার। ওকে, 2 মিলিমিটার বৃদ্ধি পেল। আর প্রথমে বৃদ্ধিটা ছিল মানে এটা অ্যাকচুয়ালি প্রথমে ছিল হচ্ছে 0.1 মিলিমিটার ছিল, তাহলে এটা আরো বেড়েছে, তাহলে টোটাল বৃদ্ধি হচ্ছে 0.3 মিলিমিটার। আর ইনিশিয়াল যতটা বৃদ্ধি ছিল, দৈর্ঘ্য বৃদ্ধি আরো হলো 0.2, তাহলে আগে ছিল কত বৃদ্ধি? ইনিশিয়াল লেন্থ, এটা হলো প্রকৃত দৈর্ঘ্য। তাহলে এটা ছিল প্রথমে যখন 3 কেজি ওয়েট বলেছে তখন এটা L1 বেড়েছে, আর দ্বিতীয় ক্ষেত্রে আরো বাড়লো হচ্ছে এটা, তাহলে মোট এটা কিন্তু L2। তাহলে কৃতকার্য কত? কৃতকার্য মানে তাহলে এই অবস্থায় 3 কেজি ওয়েট যখন আছে তার পোটেনশিয়াল এনার্জি কত? হাফ ইন্টু FL1। তাহলে প্রাথমিক অবস্থায় যখন 3 কেজি ওয়েট চাপানো ছিল তখন তার স্থিতিশক্তি কত? হাফ ইন্টু 3 কেজি ওয়েট মানে 3 ইন্টু 9.8। আর দৈর্ঘ্য বৃদ্ধি ছিল বলে দিয়েছে, প্রাথমিক বৃদ্ধি ছিল 0.1, দ্যাট ইজ 0.1 ইন্টু 10⁻³ এত জুল। ওকে, এটা আসছে 1.5 ইন্টু 9.8 ইন্টু 0.1 ইন্টু 10⁻³ জুল, কিছু একটা ভ্যালু হবে, এটা ক্যালকুলেট করেই নিই, কিন্তু ক্যালকুলেটর হাতের কাছেই আছে। 1.5 ইন্টু 9.8 ইন্টু 0.1 ইন্টু 10⁻³ ওটা মিলিমিটার থেকে মিটারে করলাম, এটা আসছে 1.47 10⁻³ 1.47 10⁻³ জুল। ওকে,
আর পরবর্তী প্রাথমিক আর পরিবর্তিত বা পরিবর্তিত অন্তিম শেষে তার স্থিতিশক্তি এটা ছিল 1, তখন কত হলো হাফ, এটা F1 বললাম, F2 L2, এটা F1, এখানে টার্ন হচ্ছে F1, দ্বিতীয় ক্ষেত্রে টার্ন হচ্ছে F2। ওকে, তাহলে কত হলো হাফ ইন্টু 6 কেজি ওয়েট, তাহলে 6 ইন্টু 9.8, তখন বৃদ্ধি কত হয়েছে 3, মানে 0.3 10 to the minus 3, তাহলে 3 into 0.3 into 9.8, 8.82 10 to the power minus 3। তাহলে দেখো পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কতখানি হলো। এবার ওয়ার্ক ডান ইকুয়ালস টু, ওয়ার্ক ডান আমরা জানি ডেল্টা ইপি, স্থিতিশক্তির পরিবর্তন কতটা হলো সেটা আমরা জানি কৃতকার্য, এটা প্রথমে ছিল এটা, পরে হয়েছে এটা, তাহলে স্থিতিশক্তির কতটা পরিবর্তন হলো 8.82 minus 1.47 into 10 to the power minus 3, তো এটা কত আসছে 8.82 minus 1.47, 7.35 10 to the power minus 3। ওকে, তো প্রবলেমটা আমরা করে ফেললাম, এটা একটা প্রবলেম ছিল পোটেনশিয়াল এনার্জি সংক্রান্ত, প্রবলেমটা আমরা সলভ করে ফেলেছি। তাহলে ওই যে পয়েন্ট আর 2 মিটার 0.2 মিলিমিটার বৃদ্ধি পেল, তার জন্য কৃতকার্যটা আমরা পেয়ে গেছি। আর কোনো প্রবলেম আমরা দেখি, কি প্রবলেম, নেক্সট প্রবলেম আমরা এবার দেখব। নেক্সট প্রবলেম আমরা দেখব এবারে পরবর্তী অঙ্কটা কি আছে। পরের একটা প্রবলেম, 2 মিটার লম্বা ও 2 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ইস্পাতের তারকে দু প্রান্তে আটকানো আছে। তো একটা ইম্পর্টেন্ট প্রবলেম, এটা 2 মিটার লম্বা তার, এই দু প্রান্তে একটা তারকে আটকে দিয়েছি, ইস্পাতের তার যার দৈর্ঘ্য বলেছে 2 মিটার, টোটাল লেন্থটা এবি যদি বলি, এর ডায়ামিটার দিয়েছে, ডায়ামিটার না রেডিয়াস, রেডিয়াস দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 2 মিলিমিটার, আটকানো আছে, অনুভূমিক অবস্থায় রাখা হলো। তারের মধ্যবিন্দুতে কত ওজন ঝুলিয়ে দিলে ওই বিন্দুটি, মধ্যবিন্দু থেকে ওয়েট ঝুলিয়ে দিলাম, ওয়েট ঝুলিয়ে দিলে জিনিসটা নিচে নেমে আসবে, নিচে নেমে এলো ওয়েট। ডাব্লিউটা কত, এখানে একটা এমজি বল কাজ করছে, এমটা কত বার করতে হবে, এম এর মান কত হলে এই মধ্যবিন্দুটা নেমে আসবে, এটা বলি ধরো এবিসি, এটা বললাম ডি, ডি বিন্দুটা নেমে আসবে কত 0.5 সেন্টিমিটার। এম সমান কত হলে, কত এখানে কত ওজন চাপালে, কত ভর চাপালে এর মধ্যবিন্দু নেমে আসবে, সিডি হবে 0.5 সেন্টিমিটার। এম সমান কত হলে সিডির মানটা 0.5 সেন্টিমিটার হবে। বোঝা গেল অঙ্কটা? তারটাকে এইভাবে বেঁধে রেখেছি, টান টান করে বেঁধে রেখেছি, যেখানে ওয়েট ঝুলিয়ে দিলাম, ওয়েট ঝুলালে জিনিসটা কি হবে, এরকম হয়ে যাবে, এটা নেমে আসবে, এটাও নেমে আসবে, তাহলে কতটা নামবে 0.5 সেন্টিমিটার নামবে, এখানে কত ওয়েট ঝোলানো হলে। আচ্ছা, তো এই অবস্থায় অ্যাঙ্গেল ধরলাম থিটা, এটাও থিটা, মিডল পয়েন্ট, তাহলে টান কাজ করছে টি, এদিকেও টি, টানটার জন্য প্রসারণ হচ্ছে, তো এইটুকুনি হচ্ছে 100 সেমি, এটা 100 সেমি, এটা বলে দিয়েছে, আমি একটু বড় করে আঁকি, এটা এ, এটা সি, এটা ডি,
এটা বলেছে 100 সেমি, 2 মিটার মানে অর্ধেকটা 1 মিটার মানে 100 সেমি। ডিপ্রেশন বা অবনমনটা বলে দিয়েছে 0.5 সেন্টিমিটার। তাহলে এটা কত হচ্ছে সেটা আমরা বার করে নেব। তাহলে এটা হবে √100 স্কয়ার প্লাস 0.5 স্কয়ার। এডিটা কত আসছে আমরা ক্যালকুলেটরের সাহায্যে বার করে নিই। √100 স্কয়ার প্লাস 0.5 স্কয়ার 100.00125 100.00125 সেন্টিমিটার। তাহলে এইটুকুনি অংশের দৈর্ঘ্য ছিল 100, এখন এটা প্রসারিত হয়েছে, এখানে চলে এসেছে। তাহলে কতটা প্রসারণ? তাহলে অতএব ডেল্টা এল সমান তারের প্রসারণ, তারের প্রসারণ হলো ডেল্টা এল কত, এটা থেকে 100 বিয়োগ মানে 0.00125 সেন্টিমিটার। অতএব বিকৃতি কত? ডেল্টা এল বাই এল 0.00125 বাই 100। প্রকৃত দৈর্ঘ্য ছিল 100, আমি অর্ধেক নিয়ে করছি, এটা অর্ধেক হলে এই দিকটা অর্ধেক, তাহলে এটা হলো -100 যেটা ছিল আমাদের ডিভাইডেড বাই 100 1.25 1 2 3 10 টু দি পাওয়ার -5। তাহলে বিকৃতি এটা পেলাম। পীড়ন, পীড়ন কত? আচ্ছা এরিয়াটা কত? পাই r স্কয়ার সেমি স্কয়ার। তাহলে পাই ইনটু রেডিয়াস দিয়েছি 2 মিলিমিটার মানে 2 × 10 টু দি পাওয়ার -3 হোল স্কয়ার। তাহলে আসছে 4 পাই 10 টু দি পাওয়ার -6 বর্গ সেমি। আচ্ছা তাহলে টেনশন, তো দেখো এটা যদি থিটা হয় তাহলে এদিকে হচ্ছে t cos থিটা, তাহলে এটার একটা t cos থিটা এদিকে থাকবে আর সাইন গুলো উপরে, তাহলে দুটো mg, তাহলে t cos থিটা এদিকে t cos থিটা এদিকে t sin থিটা, এটারও t sin থিটা, তাহলে 2t sin থিটা 2t sin থিটা ব্যালেন্স করবে mg কে, তাহলে t চলে এলো mg বাই 2 sin থিটা। sin থিটা কত? cd বাই ad, cd ছিল 0.5, sin থিটার মানটা বসিয়ে দিচ্ছি। লম্ব বাই অতিভুজ, এডিটা কত বেরিয়েছিল এখান থেকে, এটা থিটা, তাহলে এটা হলো লম্ব বাই অতিভুজ হচ্ছে 100.00125, তাহলে টিটা বার করলাম এখানে। ওকে, এটাই হলো। তাহলে পীড়ন কত? পীড়ন হচ্ছে ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে মনে হয়, আমি লিখতে ভুলে গেছি, কোথায় গেল? হ্যাঁ, ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, ওআই দেওয়া আছে 2 × 10 টু দি পাওয়ার 12 ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -2 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, রাইট? হ্যাঁ, তাহলে পীড়ন কত? বল বাই ক্ষেত্রফল, বল হলো এটা বাই ক্ষেত্রফল এ। আচ্ছা তাহলে আমরা বিকৃতি পেয়েছি পীড়ন, অতএব ইয়ং গুণাঙ্ক সমান পীড়ন বাই বিকৃতি। মানগুলো বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আননোন কিন্তু দেখো শুধুমাত্র এমটাই আছে, জি এর মানও জানি 9.8, তাহলে এটা আসছে আমাদের কত? m × 9.8 বাই এটা যাচ্ছে 100.00125 উপরে গেল বাই 2 × 0.5 ইনটু এরিয়া, এরিয়া কত এসেছিল? 4 পাই 10 টু দি পাওয়ার -6, দিস ইজ পীড়ন। স্ট্রেনটা পেয়ে গেলাম, এটা স্ট্রেন বলছি, স্ট্রেস পেয়ে গেলাম। তাহলে ইয়ং গুণাঙ্ক, তাহলে এখানে এবার মানটা বসাতে হবে, তোমরা করে নাও, আমি একটু ছবিটা মুছে দেবো, আমাদের এমটা বার করতে হবে। তাহলে পীড়ন ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, পীড়ন পেয়েছি, বিকৃতি পেয়েছি, মানটা আবার বসিয়ে দেবো এখানটা। তাহলে বসিয়ে দিলে ইয়ং গুণাঙ্ক কত? 2 × 10 টু দি পাওয়ার 12, স্ট্রেসটা কত এসছে? m × 9.8 × 100.00125 divided by 2 × 0.5 × 4 pi 10 to the power -6 by বিকৃতি এসেছিল কত? 1 পয়েন্ট, এটা বড় দাগ 1.25
10 টু দি পাওয়ার মাইনাস 6। ওকে, তাহলে এখান থেকে আমাদের চলে আসছে কত সেটা আবার দেখতে হবে। তাহলে m চলে আসছে, ক্যালকুলেটরে করি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 12, আচ্ছা, ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 0.5 ইন্টু 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 1.25, যেটা এলো ভাগ 9.8 ইন্টু 100.00 মানে 125। আমাদের যে মানটা এলো এখানে, আমরা মানটা পেয়ে গেছি একটা মান। ক্যালকুলেশনটা আমরা একবার দেখে নেবো আমরা ঠিকঠাক করলাম কিনা। mg by 2 sin theta 0.5 by this 0.5 সেন্টিমিটারে ছিল, আমরা সেন্টিমিটারে বসিয়েছি। 4 pi delta L by L, সরি এটা মাইনাস i আছে। ক্যালকুলেশনটা একবার দেখতে হবে, একবার করি। 2 ইন্টু 10 টু দি পাওয়ার 12 ইন্টু হচ্ছে 2 ইন্টু 0.5 ইন্টু 4 পাই ইন্টু 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, যেটা এলো 100 পাই এলো, এটা ডিভাইডেড বাই 9.8 9 সিজিএস তো সরি সিজিএস এ করেছি তো, এটা 980 টাকা, 980 হবে, 980 ইন্টু 100.00125, এটা আসছে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 বললাম গ্রাম। ভ্যালুটা খুবই আনপ্রেডিক্টেবল ভ্যালু এসছে, আমাদের একটু ক্যালকুলেশনটা তোমরা দেখবে। আর মানগুলো সব ঠিক লিখেছিলাম। 0.5 সেন্টিমিটার 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, এটা মহাদেব দাস খানের কঠিন গাণিতিকের একের অঙ্ক। ভ্যালুগুলো আমি ঠিক লিখেছি কিনা সেটা একটু আমাকে দেখতে হবে। 2 হচ্ছে উত্তরটা আছে 32 গ্রাম ওয়েট, আমাদের ক্যালকুলেশনে মনে হচ্ছে একটা একটু দেখে নিই তাহলে ব্যাপারটা বোঝা যায়। জি কে আমরা আগে বসিয়েছিলাম, জি এর মান আমরা হ্যাঁ এইখানে 4 বাই 10 টু দি মাইনাস 6, রাইট এইটাই তো ভুল হয়েছে, এখানে এটা সেমিটা করছি তাহলে মাইনাস এটা 1 হবে, মাইনাস 1 এটা মাইনাস 2 হবে। এটা আমি মিটারে বসিয়ে ফেলেছিলাম কারণ এটা মিলিমিটার থেকে মিটারে গেলে হয় মাইনাস 3। ওকে, তাহলে এটা আসছে আমাদের 4 বাই 10 টু দি মাইনাস, কারেকশন চলেই আসবে, ভুল হওয়ার কোনো জায়গা নেই। তাহলে এটা অটোমেটিক্যালি 3 কমে গেল মানে 1000 দিয়ে মাল্টিপ্লাই হবে। আমি লাস্ট 2 ইন্টু 10 টু দি পাওয়ার 12 ইন্টু হচ্ছে 1 ইন্টু 4 পাই ইন্টু 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, অ্যান্সার মিলবে না কেন? অ্যান্সার নিশ্চয়ই মিলবে, ডিভাইডেড বাই এটা চলে এলো, একটা বড় মতন সংখ্যা এসছে ভাগ 980 ইন্টু 100.0012৫, আর মিলে যাওয়া উচিত। হ্যাঁ 32 দশমিক, ওটা ইউনিটে একটু ভুল করে ফেলেছিলাম, 056 গ্রাম। তাহলে কত ওজন চাপাতে হবে? ওতে 32 গ্রাম ওয়েট ভার চাপালে অবনমন হবে, এটা অবনমন বলছে, মধ্যবিন্দুর অবনমন মানে মিডল পয়েন্টের ডিপ্রেশন হবে, ডাউনওয়ার্ড ডিপ্রেশন 0.5 সেন্টিমিটার। ওকে, তো প্রবলেমটা হলো আমি ক্যালকুলেশনে একটু ভুল করেছিলাম, এটা সেন্টিমিটার রে করছি কিন্তু আমি এটা বসিয়েছিলাম মিটারে, তার জন্য উত্তরটা
ভুল চলে আসছিল। এটা একবার কারেকশন এখান থেকে -2 হবে, এটা ঠিক করে নেবে তোমরা। ক্যালকুলেশন তো আমি করিনি, শেষে গিয়ে করলাম। তো যাই হোক, প্রবলেমটা আমরা করে ফেলেছি। ওকে, এরপর আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে লাস্ট টপিক। দুটো প্রবলেম আমি করিয়ে দিলাম, একটু দেখো। 5 দিন পরের ভিডিওতে আবার প্রবলেম নিয়ে আমরা আসবো। ক্যালকুলেশন তো বোর্ডে করতে গেলে একটু সমস্যা হয়, কারণ অনেক বড় খাতায় করলে চোখে জিনিসটা ভারী ভালো আসে। তোমরা নিজেরা করে নেবে ঠিক করে বুঝে, ইউনিটগুলো একটু খেয়াল করো, তাহলেই হবে। আমরা সিজিএস এ করেছি, আমি জি এর মানটা এসআই তে বসিয়ে দিয়েছিলাম খেয়ালে খেয়ালে, আর রেডিয়াসের মানটা এসআই তে বসিয়ে দিয়েছিলাম, তার জন্য এতটা সময় লেগে গেল। তো যাই হোক, আমরা এবার যেটা শিখবো সেটা চোঙাকৃতি দণ্ড বা তারের মোচড়। চোঙাকৃতি দণ্ড বা তারের, এটা মোচড়, টর্শন। সেই রবার দিয়ে দেখাচ্ছিলাম, রবারটাকে মোচড় করা। তো এটা চোঙাকৃতি তার, এটাই ধরা আছে। তো এটাকে আমি ফিক্সড করে দিয়েছি একটা ইউনিট দিয়ে, এইখানে একটা মোচড় দিচ্ছি। তাহলে মোচড় দিলে দেখো, ওপরটা ফিক্সড থাকলে ওপরটা ফিক্সড, নড়বে না, কিন্তু নিচটাকে নড়াচ্ছি। তাহলে এই যদি ফিক্সড করে দিই, নিচটাকে নড়ালে নিচের একটা পয়েন্ট এখানে যদি করি, তাহলে এটা সরে যাবে। তো এখানে সরে গেলেই ও স্থিতিস্থাপকতা ধর্মের যে মূল্য দিকে একটা টর্ক প্রয়োগ করবে। এই টর্কের রাশিমালাটা আমরা বার করতে চাইছি। তো একটা চোঙাকৃতি দণ্ড আছে, বা তার যাই বলি না কেন, বড় করে আঁকি ছবিটা খুব বড় করেই আঁকা উচিত। এর দৈর্ঘ্য ধরে নিলাম এল, এটা এল দৈর্ঘ্যের দণ্ড। এটা মেনলি জেই ম্যান আর নিটের জন্য, জেই প্লাস নিট। আর বোর্ড এক্সামের জন্য সূত্রটা খেয়াল রাখতে পারো, সিলেবাসে নেই। তো এই এলটা কিন্তু ফিক্সড, এই তলটা ফিক্সড, এটা ফিক্সড করে দিয়েছি। ফিক্সড রেখে জিনিসটাকে মোচড় দিচ্ছি এখানে, তাহলে জিনিসটা এখানে নড়বে না, কিন্তু এটাকে ফিক্সড রেখে এটাকে নড়াচ্ছে, মোচড় হয়ে যাবে একটু। তো এই মিডিল পয়েন্টটা, তো রেডিয়াসটা দৈর্ঘ্য, চোঙের দৈর্ঘ্য ধরলাম এল, আর ব্যাসার্ধ সমান আর। এর কেন্দ্র থেকে এর টর্কটা কত বার করার জন্য, এর কেন্দ্র থেকে আর দূরত্বে, স্মল আর দূরত্বে একটা ডিআর বেধের হলো সিলিন্ডার কল্পনা করা হলো। ওকে, কেন্দ্র থেকে আর দূরত্বে ডিআর বেধের একটা হলো সিলিন্ডার কল্পনা করা হলো, চোঙ, ফাঁকা চোঙ। তাহলে নিচের পয়েন্টগুলো কোথায় কোথায় থাকবে একটু দেখি। একটা এই সাইডে দেখে, সাপোজ এই পয়েন্টটা, তাহলে এই থিকনেসটা হলো, ছবিটা খুব ভালো করে আঁকবে, স্পষ্ট করে বড় করে আঁকবে। এটা ডিআর, দেখা যাচ্ছে ছবিতে ডিআরটা, গুড। ওইটুকুন হচ্ছে ডিআর, কতটা চওড়া দেখতেই পাচ্ছি, এটা লেগে গেছে, ছবিটা ক্লিয়ার। এটা নামছে নিচে, তাহলে এখানেও একটা, এই দিকটাও করে নিয়ে আগে, ছবিটাই এখানে আসল, ভালো করে বোঝার জন্য। বেঁকে যাচ্ছে, তো যাই হোক, তোমরা ঠিক করে আঁকবে, পেন্সিল দিয়ে স্কেল দিয়ে সুন্দর করে ছবিটা আঁকার চেষ্টা করবে। বোর্ডে কি হয়, একবার মুছে ফেললে সেটা আবার লেখা যায় না ঠিক। যাই হোক, তো আমরা নিলাম। তো এটা ছিল ধরো একটা ঠিক এর নিচের যে পয়েন্ট স্ট্রেট, আমরা এখানে বলটা প্রয়োগ করেছি। এখানে বল প্রয়োগ করলে কি এটা কি এখানে থাকবে, কিছুটা সরে যাবে। এই যে পয়েন্টটা, সেটা কিন্তু এখানে থাকবে না, এটা কিছুটা সরে যাবে। আছে ভিতরের লিঙ্কটা দেখিয়ে দিই। এই পয়েন্টটা কিন্তু শিফট করে গেছে, এই পয়েন্টটা কিছুটা শিফট করেছে। এর যে সেন্টারটা এখানে, এই পয়েন্টটা যদি বলি এটা পি পয়েন্ট, এটা কিউটা কিন্তু এখন চলে গেছে, একটু সরে গেছে, কারণ এখানে একটা বল প্রয়োগ করা হয়েছে। এটা ফিক্সড রেখে বল প্রয়োগ করে তাহলে জিনিস সরে যাবে, বললাম এটা হলো কিউ প্রাইম বা কিউ ওয়ান এ গেল। তাহলে এই পয়েন্টের কতখানি সরে গেল, যে কোণ
যে কোণ সরে গেল, ছবিটা ক্লিয়ার আসছে? এখানটা একটুখানি আমি মার্ক করে দিই, লাল কালিটা দেখা গেল। আমরা যে ফোর্স অ্যাপ্লাই করলাম তার জন্য ওখানে একটা মোচড় হলো। এই নিচের যে পয়েন্টটা, এর যে সেন্টার, এখানে ছিল সেন্টার এটা, এর সেন্টার এটা, এই যে কোণটা, সেই কোণটাকে বলা হচ্ছে থিটা, মানে QCQ1 করলে এটা সেন্টার নাম দিলাম C1। ছবিটা ক্লিয়ার? হ্যাঁ, QC1Q1 যে কোণটা পেলাম ওই কোণটাকে আমরা নাম দেবো থিটা। বলা হচ্ছে মোচড় কোণ, অ্যাঙ্গেল শব্দটা টুইস্ট করলাম, সরি, থিটাটা বলা হচ্ছে মোচড় কোণ। আর এখানে যে কোণটা উৎপন্ন হলো মানে হচ্ছে QP Q প্রাইম, QP Q প্রাইম, এই যে কোণটা সেটা হচ্ছে ফাই, কৃন্তন কোণ। কৃন্তন বিকৃতি, একদিকটা ফিক্সড রেখে মোচড় দেওয়া। এখন ফোর্সটা দেখা, এটা কিন্তু ট্যানজেনশিয়াল শেয়ারিং ফোর্স। বা হচ্ছে কৃন্তন বল প্রয়োগ করা হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো এই ছবি অনুসারে এই যে ত্রিভুজটা পেয়েছি, দুটো একটু আলাদা করে রাখি। এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে আমাদের এল, আর এটা হচ্ছে কিউ প্রাইম। তাহলে কিউ প্রাইম কি লেখা যায়, কতখানি সরে গেছে, S = r থিটা, তাহলে L ফাই। আবার এইখানে যে ত্রিভুজটা পেয়েছি C কে কেন্দ্র করে, এটা ছিল P, C প্রাইমকে কেন্দ্র করে কিউ প্রাইম, এটা ছিল থিটা। এখান থেকে লিখতে পারি সমান, তাহলে এটা ছিল r, এখান থেকে এইটুকুনি r ধরেছি, PC = r, PC = C1Q = r। তাহলে এটা যদি r হয় তাহলে এটাকে লিখতে পারি r থিটা। ওকে, এটা আমরা লিখতে পারি। তাহলে ফাইটা চলে এলো L r থিটা বাই L। তাহলে এটা কৃন্তন বিকৃতি হলো, ফাইটাকে কৃন্তন, কোনটাকেই তো কৃন্তন বিকৃতি বলে। ওকে, তাহলে কৃন্তন পীড়ন কত, এই যে ছোট্ট একটা আমরা হলো সিলিন্ডার ধরেছি, এই যে মার্ক অঞ্চলটা, চিহ্নিত অঞ্চল, ক্ষেত্রফল কত, পরিধি হচ্ছে 2πr, এর এরিয়াটা হচ্ছে পরিধি 2πr, আর বেধ ধরেছি dr, এই এতখানি যে জায়গা, উপরটা তো মার্ক করি। ওকে, ওই যে এরিয়াটা মার্ক করলাম তার ক্ষেত্রফলটা কত, কোর্স বাই এরিয়া। তাহলে পরিধি হলো 2πr আর থিকনেস হলো dr, দ্যাট ইজ 2πr * dr, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে কৃন্তন পীড়ন কত হবে, তাতে পীড়নটা হলো f বাই এরিয়া, মানে 2πr dr। তাহলে রিজিডিটি মডুলাস এটা ইকুয়ালস টু কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি, তাহলে হলো f বাই 2πr dr ইনটু 5। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম, বাকি ক্যালকুলেশনটা আবার করবো। তো ছবিটা ক্লিয়ার, পরিষ্কার দেখা যাচ্ছে সম্পূর্ণ, আশা করি দেখা যাচ্ছে, ঠিক করে একটু বুঝে নিতে হবে। তাহলে এটা মুছে দিলাম, এই জায়গাটা আমার ছবিটা থাক, ছবিটা মুছবো না। আমরা বিটা পেয়ে গেলাম f বাই 2πr dr ইনটু 5 পেয়েছি কত, r থিটা বাই l। তাহলে f চলে এলো
2 pi r square theta dr by l। ওকে, 2 pi r square কোনাকুনি গুণ করে আমি কি করলাম, যেহেতু phi equals to by l। দেন তাহলে টর্ক কত, দ্বন্দ্বের প্রভাব বা টর্কটাতে কত হলো, ডিটা এখানে ক্ষুদ্র টর্ক কত হলো, কত দূরত্বে আছে কেন্দ্র থেকে, r দূরত্বে, 2, এটাকে আবার r দিয়ে গুণ, বল ইনটু লম্ব, 2 pi r square theta dr by l ইনটু r। তাহলে এইটুকুনি অংশের জন্য টর্কটা হলো দিস। তাহলে সম্পূর্ণ অংশের যে টর্ক সেটা কি করে বার করব, সম্পূর্ণ অংশের জন্য টর্ক টাও সমান কনস্ট্যান্ট কি 2 pi theta by l r কিউব dr। ইন্টিগ্রেশন কত থেকে কত, 0 থেকে r, কারণ এই কেন্দ্র ব্যাসার্ধ বলে দেওয়া হয়েছে, এটা ব্যাসার্ধ বলেছি r ব্যাসার্ধ। তাহলে এটাকে আমরা 0 থেকে ইটা থাকবে, ইটাটা গুণি করে নি, ইটা যাই হোক, তাহলে 2 pi ইটা থিটা বাই l, এটা 4 টু দি পাওয়ার 4 বাই 4। এটা টাও চলে এলো, পাই ইটা 8 টু দি পাওয়ার 4 বাই 12 ইনটু থিটা। এবার টাও সমান হচ্ছে সাম কনস্ট্যান্ট ইনটু থিটা, এটা একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টকে বলা হয় মোচড় ধ্রুবক বা টরশনাল রিজিডিটি। এই টাও ইকুয়ালস টু সি থিটা, এই সি থিটাকে বলা হচ্ছে মোচড় ধ্রুবক, থিটা বলছি থিটাকে, সিকে বলা হচ্ছে মোচড় ধ্রুবক বা টরশনাল রিজিডিটি। একটা কনস্ট্যান্ট, কারণ কি পাই কনস্ট্যান্ট, ইটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, 2l কনস্ট্যান্ট। এই সিটা কত চলে এলো, টরশনাল রিজিডিটি। এটাই আমাদের সূত্রটা প্রমাণ অঙ্ক দেয়, পাই ইটা r টু দি পাওয়ার 4 বাই 12। আর এটাই হচ্ছে টরশনাল রিজিডিটি বা মোচড় ধ্রুবকের গাণিতিক রূপ। আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পেরে গেছো। তো আমাদের স্থিতিস্থাপকতা সিলেবাসে যে যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ এবং থিওরি অংশগুলো আমি কমপ্লিট করলাম। দ্বিতীয় অঙ্কটা করতে গিয়ে একটু আমার সমস্যা হয়ে গিয়েছিল, মান বসাতে গিয়ে ভুল বসিয়ে ফেলেছিলাম। তোমরা দেখে নেবে ঠিক করে, অটোমেটিক কারেকশন করে দিয়েছি। জি এর ভ্যালুটা এসআইতে বসিয়ে ফেলেছিলাম আর রেডিয়াসটাকে মিটারে বসিয়ে ফেলেছিলাম, যেহেতু আমরা সিজিএসএ করছি, টোটালটা সিজিএসএ করা দরকার। যাই হোক, আমার খেয়াল হয়নি, তো অঙ্কটা করিয়ে দিয়েছি, তোমরা করে নেবে। কিছুটা সামান্য সময় তোমাদের নিয়েছি, আমি নষ্ট করে দিয়েছি বলতে গেলে। তো যাই হোক, এটা আমার ঘাটতি বলতে গেলে, তোমাদের একটু সময় নষ্ট হবে ওই অঙ্কটা করতে গিয়ে, হয়েছে করতে গিয়ে। যাই হোক, হবে তো না, করা হয়ে গেছে এতক্ষণ। তো যাই হোক, তোমরা লাস্ট থিওরিটা মেনলি যারা বোর্ড এক্সামের জন্য থাকবে, সূত্রটা খেয়াল রাখবে, টরশনাল রিজিডিটির সূত্র আর টর্কের রাশিমালাটা কি আসে। আর বাদ বাকি আর কোনো পোর্শন স্থিতিস্থাপকতায় বাকি থাকলো না। নেক্সট ভিডিওতে আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে ফিরে আসবো। তারপরে আমরা চলে যাব হাইড্রোস্ট্যাটিক্স এবং হাইড্রোডাইনামিক্স, মানে স্থিতিস্থাপকতার পর হচ্ছে উদস্থিতিবিদ্যা এবং সান্দ্রতা, পৃষ্ঠটান, এই জায়গাগুলো দেখতে হবে। ঠিক আছে, এটা পরের আমাদের এই ইউনিটেরই পরবর্তী অধ্যায়। আমাদের উদস্থিতিবিদ্যা অনেক কিছু আছে, ভালো শেখার জায়গা আছে। তো তোমরা দেখতে থাকো এবং আশা করি ভিডিওটা ভালো লাগবে। জানাবে কেমন লাগলো প্রবলেমগুলো করে। মেনলি লাস্ট প্রবলেমটা খুবই সুন্দর, প্রবলেম বলবো না, এটা প্রমাণ একটা। এবং এই চ্যাপ্টারে বোর্ড এক্সামের জন্য গুরুত্বপূর্ণ যে জায়গাটা, আয়তন বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি সম্পর্ক, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, যে জায়গাগুলো দরকার সব বুঝিয়ে দিয়েছি। শক্তি ঘনত্ব এবং সূত্রগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং অঙ্কগুলো করে ফেলার চেষ্টা করো ধীরে ধীরে, তাহলেই হবে। আজকে এ বলেই শেষ করছি। আবার পরবর্তী দিন গাণিতিক সমস্যার সমাধান নিয়ে স্থিতিস্থাপকতায় আমি তোমাদের ভিডিও দেবো, তৈরি করব। সকলে ভালো করে পড়াশোনা করো, সকলে ভালো থাকো, তাহলেই হবে। আর ভিডিওগুলো দেখে অবশ্যই জানাবে কেমন লাগলো। ঠিক আছে, এই বলে আজকে শেষ করছি।